নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান। আজকে হচ্ছে স্মৃতির খোঁজে। আজকে স্মৃতির খোঁজে অনুষ্ঠানে না খুব একটা মজা বা দুঃখ বা আনন্দ ব্যাপারটা তা নয়। খুব সম্প্রতি যে ঘটনাটি আমাদেরকে অনেককেই নাড়া দিয়েছে, আমরা যারা একটু আবেগপ্রবণ, আমরা একটু সত্যি আহত হয়েছি। আজকাল এই সোশ্যাল মিডিয়া, অর্থাৎ এই যে হাতে এই মুঠোফোন, এই 6 ইঞ্চি স্ক্রিনটাতে আমরা অনেক কিছু দেখে ফেলি। যেটা চাই না দেখতে সেটাও দেখে ফেলি, আর যেটা চাই দেখতে সেটাও দেখে ফেলি। ধরুন আপনি এটা খুব প্রয়োজনীয় কিছু দেখতে চাইছেন, তখন দেখেন এমন অবাঞ্ছিত কিছু চলে আসছে। তো আজকে এই কদিন ধরে একটা ছবি খুব ঘুরছে আমাদের চোখের সামনে, না এই দুধ টুধ ফেলে দেওয়া টেলে দেওয়া নিয়ে আমি খুব একটা ইন্টারেস্টেড নই। ও যে আসে, যে যায় লঙ্কায় সেই হয় রাবণ গোছের ব্যাপার না, এটা আমার কাছে একদম চিরসত্য। আমি রাজনীতি থেকে নিজেকে একটু দূরে রাখতেই পছন্দ করি, কারণ আমার কাছে না অটল বিহারী বাজপেয়ীর মতো ভালো প্রধানমন্ত্রী আর কেউ নেই, আর জ্যোতিবাবুর মতো গ্র্যাভিটি কারণ নেই, আমি এটা মনে করি। ইন্দিরা গান্ধীর মতো ওই পার্সোনালিটি, ওটা আমি কারোর মধ্যে খুঁজে পাই না। আর বুদ্ধদেব বাবুর মতো এরকম সংস্কৃতি মনস্ক মানুষ আমি কারোর মধ্যে খুঁজে পাই না। এই কটা চরিত্র আমি বলে দিলাম, এইগুলো আমার খুব পছন্দের। এনারা হচ্ছেন আমার কাছে খুব পছন্দের চরিত্র রাজনীতির, এবং আমার কাছে নমস্য। কি বললাম? অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী হিসেবে, ইন্দিরা গান্ধী একজন নারী, ব্যক্তিত্ব সম্পন্ন নারী হিসেবে, এবং হচ্ছে জ্যোতিবাবু প্রচণ্ড পার্সোনালিটি, এবং বুদ্ধদেব বাবু হচ্ছেন নান্দনিকতা, সংস্কৃতি মনস্ক, এবং খুব কী বলবো, খুব ভদ্র একজন মানুষ। এই কজনই আমার কাছে খুব পছন্দের। তো যেটা বলছিলাম, যে একটি ছবি, একটি ছেলে পাহাড়ের খাদে গিয়ে দাঁড়িয়ে আছে, মা আছাড়ি পিছাড়ি কাঁদছে, ভিড় হয়ে গেছে, সবাই রয়েছে, অনেকক্ষণ ধরে তাকে বোঝানোর চেষ্টা চলছে যে ফিরে আয় বাবা, ফিরে আয়। মা নাকি গলা থেকে মঙ্গলসূত্রও নাকি খুলে দিয়ে বলেছে, দেখ আমি খুলে ফেললাম, হয়তো বাবার সাথে কোথাও একটা মতের বৈপরীত্য হচ্ছিল, সেটা তাদের ব্যাপার। কিন্তু তারপরে কি ঘটনাটা দেখলাম, যে বাবা তো আলটিমেটলি বাবা তো সন্তান মৃত্যুর সামনে দাঁড়িয়ে আছে দেখে মার বাবা কি করে স্থির থাকবে? বাবা ভাবলো কি, হামাগুড়ি দিয়ে যদি পাটা টানতে পারি তাহলে ছেলেটা আমার বেঁচে যাবে। কি হলো? ছেলে বাবাকে নিয়ে ওই ধস্তাধস্তি, বাবা টানছে, ছেলে বলছে না আমি যাবো না, গড়তে গিয়েই তারা দুজন পড়ে গেল খাদে। ওই দেখে মা ভাবলো আমার তো জীবনটাই চলে গেল খাদের মধ্যে, তাহলে আমি থেকে কি করব? এই যে আমি খুব সহজে বলছি, আমি বলছি ঠিকই, কিন্তু একজন মা হিসেবে আমার কাছে এটা খুব পেইনফুল। আমার সত্যি কথা বলতে আমি ভীষণ কষ্ট পেয়েছি ভিডিওটা দেখে। আমি এখন নট ইন্টারেস্টেড করে দিয়েছি, কারণ আমি আর দেখতে চাই না ওই ভিডিও। ওটা বারবারই ঘুরে ফিরে আসছে। একবার দেখতে শুরু করলে ফিরে আপনি যা দেখবেন সেটা ঘুরে ঘুরে আসে। আমার মনে হয়েছে যে এই যে প্যাম্পার্ড শব্দটাকে আমরা খুব ব্যবহার করি, আমরা খুব মজা করে বলি আমার বাচ্চাটা না ভীষণ প্যাম্পার্ড। আজকালকার মায়েদের এটা একটা ফ্যাশন হয়েছে। রাগ করবেন না এখনকার মায়েরা, প্লিজ। না বলতে শিখুন আপনার সন্তানকে, যেটা দেওয়া যাবে না, এটা পড়া যাবে না, এটা করা যাবে না, স্পষ্ট ভাষায় না। আমার এক কাউন্সিলর বন্ধু আছেন, যিনি সাইকোলজিক্যাল কাউন্সিলিং করান। তিনি একসময় আমাকে বলেছিলেন, বাচ্চাদেরকে সবসময় না বলতে নেই, ওদের একটা নেগেটিভ মাইন্ডসেট তৈরি হয়। কিন্তু সবসময় হ্যাঁও কি বলতে আছে? ওকে প্রশ্ন করেছিলাম, তুই যে বলছিস সবসময় হ্যাঁও কি বলতে আছে, ও কিন্তু থমকে গিয়েছিল, কিন্তু চুপ করে গিয়েছিল। আসল কথা কি জানেন তো, ব্যালেন্স করাতে শেখাতে হয়। কিসে না বলবেন আর কোনটাতে হ্যাঁ বলবেন সেটা আপনার চয়েস। আর এই চয়েস করাতেই কিন্তু বাবা মায়ের কৃতিত্ব লুকিয়ে থাকে। যে বাবা মা এই চয়েসটা সঠিক করতে পারেন, তার সন্তান অনেক দূর যায়, প্যাম্পার্ড হয় না। আমি আমার ছোটোবেলায়, আমাদের ছেলেবেলাটা তো একটু অন্যরকম। আমার ছেলেবেলা যদি বলেন, আমার অন্যান্য বন্ধুরা তারা নিউক্লিয়ার ফ্যামিলিতেই বড় হয়েছেন, কিন্তু আমি জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি। তো যার ফলে আমাদের যা কিছু হতো সব ভাগ হতো। ধরুন যদি মিষ্টি খাওয়া হতো সেটাও ভাগ করে। আমাদের ছেলেবেলাতে রোল শুরু হয়েছিল, রোল খাওয়া হলেও ভাগ করে, কারণ অতগুলো ভাই বোনকে গোটা গোটা রোল কেউ দিত না। একটা রোল এনে দুজনে মিলে ভাগ করে খাও, যতজন ভাই বোন ঠিক হাফ রোল আসতো, মাঝখান থেকে কাটো, কেটে দুজনে দুজনে খাও। ঠাম্মা সকালবেলায় ছুটির দিনে সকালে জল খাবারটাও খাওয়াতেন একটা বড় কাঁসার থালার মধ্যে ভাত মেখে, সব গোল গোল করে, এর মুখে একটা ওর মুখে একটা। সো আমরা না শেয়ার করার মানসিকতা আমাদের তৈরি হয়েছিল, যে শেয়ার করতে হবে, যা কিছু পাবো সব শেয়ার করতে হবে। যার ফলে এখন যখন আমি বাড়িতে কোনো অকেশনে আমাকে বলে তুই সার্ভ কর, তুই খুব সুন্দর সার্ভ করতে পারিস, সবাইকে সমান দিতে পারিস,
এটা আমি আমি কিন্তু পারি, এটা আমার কৃতিত্ব না, এটা আমার ওই ছেলেবেলার দেখে শুনে ওইভাবে বড় হওয়াটাই আমার মধ্যে চলে এসেছে। তো ছোটোবেলায় আমার আজকে আপনাদের কাছে আবেদন যে ছোটোবেলায় যা চেয়েছেন তাই পেয়েছেন। যদি না পেয়ে থাকেন কীভাবে আপনাদেরকে বকা হতো বা কীভাবে না বলা হতো। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, আমি হুগলি সিঙ্গুর থেকে শ্রীমতী সুমা সিংহ কথা বলছি। আচ্ছা, একটু ছোটবেলায় যা চেয়েছেন, আমি ছোটবেলায় অনেক কিছু বাবার কাছে আবদার করতাম। বাবা ভাই খুব ভালোবাসতাম, আমিও ভালোবাসতাম বাবাকে, মায়ের থেকে বাবাকে বেশি ভালোবাসতাম। কিন্তু এমন ইয়ে হয়েছে যে তো আমাদের পাশে বাজারে অনেক কিছু পাওয়া যায়, বাবা সেটা দিক থেকেও এনে দিয়েছে। কিন্তু এখন ছেলেরা যা চায় সেইটাই দেখার ঠিক এরকম করতে করতে কি হয়, আগামী দিনে চাহিদা অনেক বেড়ে যায়, হয়তো ডিমান্ড ফুলফিল করা যায় না, তখন সেটা খারাপ দিকে করে। আমার মনে হয় এটা বাবা মাদের গার্জিয়ানদের এটা কন্ট্রোল করা উচিত, যখন যেটা চাইবো সেটাই পাবো, এটা ঠিক না। যখন সে পরিণত হয় কিন্তু যখন সে পরিণত হয় তখন তাকে বুঝতে হয় যে বাবা মার ক্ষমতা আছে কিনা, ক্যাপাসিটি আছে কিনা, এটা দিতে টাকা চাইলে করে এটা। তবে আমি যখন একটু পরিণত হই তখন বুঝতে ঠিক না, তখন মনে করতাম যে না, এটা এখানে পাওয়া যায় না, দিচ্ছে জানতাম, কিংবা বাবা হয়তো এরকম দিতে পারছে না, তোমাকে এটা বুঝতে এটা সবাইকে গার্জিয়ানকে এটা বোঝানো। ধন্যবাদ। আমি রাখছি। আপনারা একটু দূরে কোথাও গিয়ে কথা বলবেন, আপনার কথা আমার কাছে খুব জড়িয়ে আসছে, আমি অর্ধেক কথা শুনতে পেলাম না। সম্ভবত আপনি সঙ্গে নেই। আমার কাছে ফোনটা না কানের মধ্যে খুব জড়িয়ে 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 আসছিল, আমি প্রত্যেকটা কথা না আলাদা আলাদা করতে পারিনি, যার ফলে আমার একটু বুঝতে অসুবিধা হলো। তবে আমার মনে হলো আপনি কিছু একটা বললেন যে বাজারে যা দেখতাম চাইতাম গোছের ব্যাপার, হয়তো বাবা না বলতেন, আমার মনে হয় আপনি এটাই বললেন। তো ছেলেবেলাটা না খুব ইম্পর্ট্যান্ট, আপনি কিভাবে ছেলেবেলাটা পেয়েছেন। আমি এটা ভীষণ মনে করি যে আমার এই যে এখনকার যে বিহেভিয়ার, মানে ব্যবহার, যেটা আপনারা দেখতে পাচ্ছেন টেলিভিশনের পর্দায় বা আমার সঙ্গে যারা মেশেন, যারা আমাকে সামনে থেকে দেখেন, তারা যেটা পান, এটা কিন্তু এটা আমার নিজস্ব কিছু নয়। আমি যেভাবে বড় হয়েছি, আমি যে পরিবেশে বড় হয়েছি, অর্থাৎ আপব্রিঙ্গিং শব্দটা যেভাবে আমার সঙ্গে জড়িত, আমার এটাই কিন্তু একটা তার বহিঃপ্রকাশ আপনারা পাচ্ছেন। এবার আমি আমার সন্তানকে যে ছোটোবেলাটা দেব, আজকে তাদেরকে দেখে তাদের কালিগরা কিন্তু ওটা বুঝবে যে এটা ওর বাড়ি থেকে এই সংস্কারটাও নিয়ে জন্মেছে, মানে নিয়ে এসেছে, ওইটা একটা নিয়ে এগিয়ে নিয়ে যাওয়া, মানে সংস্কার এটা উত্তরাধিকার সূত্রেই আমরা কিন্তু পাই। মানে আমার বাবা মা যেটা পেয়েছেন সেটাই আমাকে আবার তারা দিয়েছেন, আমি যেটা পেয়েছি সেটা আবার আমি আমার সন্তানকে দিয়েছি, আমার সন্তান যেটা পেয়েছে সেটা তার সন্তানকে দেবে, মানে এই ধারাবাহিকতাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। নমস্কার, কে রয়েছেন? গুড আফটারনুন দিদি। হ্যাঁ, বিপদ ভঞ্জন দা, এই একটু আওয়াজটা বাড়ানো যাবে না? আমার একটু শুনতে অসুবিধা হচ্ছে তো, বলুন। হ্যাঁ বলুন। হ্যাঁ, গুড আফটারনুন। ছোট ছেলে যা চেয়েছেন তা পেয়েছেন, কিন্তু আমরা সেরকম কিছু পাইনি ছোটবেলা। হ্যাঁ, আমাদের ওই পড়াশোনা বই টই ছাড়া আর কিছু বাবা দিতেন না। আর এখনকার কি হয়েছে, এখনকার ছোট ছেলেরা যে মানে মোবাইল ফোন না দিলে খাবে না, যেমন আমরা নাতিকে ফোন না দিলে খাবে না, কিন্তু এটা যত বারণ করছে দিও না ক্ষতি, তারপরে বেলের পুজো ক্ষতি, না দিলে সে অভ্যাস করে দিয়েছে, এখন না দিলে সে খাবে না, কাঁদবে, আর বাদ দিয়ে তাকে দিতে হচ্ছে, এই অবস্থা। আর আমাদের তো ফোন টোন ছিল না, তখন টান কল মানে ফোন করতাম, মানে নবদ্বীপ থেকে ফোন করতাম। বাবা মাকে একটা ট্রিক্স ব্যবহার করতে হবে। আমার বাড়িতেও একটি বাবা খুব ভালোবাসতো, বই কিনে দিত, তখন ফোন টোন ছিল, এখন তো ফোন দিতে হচ্ছে সবাইকে, ফোন দিলে খারাপ, খুব খারাপ, কিন্তু তার সত্ত্বেও না দিলে খাবে না, কাঁদবে না। এইখানে একটা ট্রিক্স বলে দিই, আমি এটা করেছি। আমার বাড়িতেও তো একজন আছেন, 2 বছর 2 মাস তার বয়স, মোকাইল বলে, মোবাইল বলতে পারে না, কথায় কথায় বলে মোকাইল দে। তো আমি করেছি কি, কালকেই রাত্রিবেলা এই ট্রিক্সটা করলাম যে মানে ফোনের থেকে কভারটা খুলে ফেললাম, বললাম দেখো মোকাইলটা ভেঙে গেছে, আমি কিচ্ছু করতে পারি না, মোকাইল জোড়া লাগছে না। 2-3 বার আমি লাগানোর চেষ্টা করে তারপর ওটাকে রেখে দিই, তারপর টিভিতে এসে আমরা সবাই রাজা, মেঘের কোলে এইসব দেখতে দেখতে ভাত খেয়ে নিল। ওইটা আমি ট্রিক্সটা অবলম্বন করেছি যে ওটা দেওয়া যাবে না, ওটাকে বলেছি ভেঙে গেছে, ওটা ওভাবেই রাখা থাকবে। আমি বলছি কেউ কভারটা লাগাবে না, ওটা ওভাবেই রাখা থাকবে। বাড়ির যে ফোনটা আমাদের রয়েছে সেটাকে ওভাবেই রাখা হয়েছে। তো এই ট্রিক্সটা বাবা মারা অবলম্বন করতে পারেন ছোটো বাচ্চাদের ক্ষেত্রে, যারা এখনও অনেকটা ছোটো আছে, যারা বোঝে না যে ওটা কভার, ওটা
আর কদিন পরে বুঝে যাবে হয়তো, কিন্তু ডাক্তার বলেইছে যে 2.5 বছর বয়স অবধি বাচ্চাকে মোবাইল দিতে নেই। তাহলে এই যে আজকালকার বাচ্চারা যে কথা বলছে না, না বহু বাচ্চা আছে যারা কথাই বলে না, প্রয়োজনটুকু বুঝিয়ে দেয় ইশারায়, আভাস ইঙ্গিতে, কিন্তু কথা তারা বলে না। তো এটার কারণটা কিন্তু মোবাইল। তাই বলা হচ্ছে যে স্ক্রিনিং টাইমটা কম করে দিতে হবে, 0 রাখতে হবে 2.5 বছর বয়স অবধি, তারপরে সে একটু একটু করে দেখুক। যাই হোক, আমি যেটা বলছিলাম যে ছোটোবেলায় না বলতে শোনা, আমরা প্রচুর না শুনেছি। মানে ধরুন কোনো একটা জামা যদি পছন্দ হয়েছে, তবে বাবার কাছে আমি না খুব একটা শুনিনি, মানে আমার অন্যায় হবে বলে। আমার মা খুব না বলতো, না এটা পাওয়া যাবে না, মা ওই জামাটা পুজোর সময় জামা কিনতে গেছি। আর আমার ব্যাপারটা ছিল হচ্ছে, আমার ভাই বা বোন করতো কি, ওরা মানে একটা দামের মধ্যে যদি অনেকগুলো হয় তাহলে অনেকগুলো কিনতো, আর আমি হচ্ছে একটা দাম দিয়ে একটাই জামা কিনবো। তো মাকে গিয়ে বলতো, মা বলতো না ওটা পাওয়া যাবে না। এই যে নাটা শুনে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কেউ আছেন? কথা বললে কিন্তু শুনতে পারবো। আপনি হ্যালো বলুন। কথা তো বলছেন না আপনি। আচ্ছা, যাই হোক, আপনি কথা বললেন না। যিনি ফোন করবেন না, আপনাকে যখন বলা হবে এবার আপনার লাইনটা দিলাম, তার মানে বুঝবেন যে আপনাকে স্টুডিওতে লাইনটা তারা ট্রান্সফার করলো আমার ভাইরা। তো এবার আপনাকে কিন্তু হ্যালোটা বলতে হবে বা কিছু একটা বলতে হবে, যাতে করে আমি বুঝবো যে আপনার প্রেজেন্সটা, এটা ভীষণ ইম্পর্টেন্ট, কথা বলতে হবে। তো যাই হোক, আমি যেটা বলবো, আজকে অনুষ্ঠানের শুরুতে বলা হয়নি যে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। ইউটিউবে যান, আমাদের চ্যানেলটা আপনারা সিটিভিএন লিখবেন, ইউটিউবে গিয়ে আমাদের চ্যানেলের উইথ লোগো চলে আসবে। লোগোতে ক্লিক করলে চ্যানেলের ভেতরে সমস্ত প্রোগ্রাম দেখতে পাবেন। ওই লোগোর নিচে দেখবেন সাবস্ক্রাইব বলে একটা বাটন আছে, দেখুন এই সাদা বাটনটা, ওটা ক্লিক করবেন। ওটা যখনই ক্লিক করবেন পাশে একটা ঘন্টা নড়বে, এই ঘন্টাতে ক্লিক করলে পরপর অনেকগুলো অপশান আসবে। আপনি অল বলে যে অপশানটা আছে ওই অপশানটা ক্লিক করে দেবেন, ব্যাস, আর কিচ্ছু করতে হবে না, আমরা থেকে গেলাম আপনার কাছে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, শুনতে পাচ্ছেন না তো মনে হয় আমার কথা তিনি। হ্যালো, আছেন কি কেউ? কি করব আমাকে বলুন এবার আপনারাই, বা আমার কানে একটু বলে দেওয়া হোক আমার করণীয়টাকে। আমি কি হ্যালো হ্যালো করবো, নাকি আমি অনুষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যাব? আমার মনে হয় অনুষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। সঙ্গে থাকুন, ধন্যবাদ। নমস্কার, কে রয়েছেন? আমার মনে হয় তুমি যে বলছো না ফোন আছে, তুমিই কথা বলে দাও। 3 নম্বর ফোন হলো এটা। হ্যালো, হ্যালো, যেটা বলছিলাম সেই কথাটাই, যেখানে আমি খেই হারিয়ে ফেলি জানেন তো। এই যে ফোন আছে ফোন আছে করলো 3বারই আমি হ্যালো হ্যালো করলাম, আমার খেই হারিয়ে গেল। এই যে বলছিলাম না বলতে শোনাটা, আমার বাবা আমাকে একটু বেশি মানে প্যাম্পারই করতেন। আমার বাবা, আমার বোন, আমার ভাই খুব রেগে যেত আর কি, যাই বলছি, বাবা তো নেই। মানে যত দিন বাবা বেঁচে ছিলেন, বাবার মানে কিরম প্যাম্পার জানেন তো, মানে অনেকে হয়তো এক্ষুনি নাক ছিটকবেন। আমার বাবা, আমি আমার যেদিনকে স্কুল ছুটি থাকতো, সকালবেলায় বাবা বাজার রোজ তো যেতেন, কিন্তু যেদিনকে আমি বাড়ি থাকতাম স্কুল ছুটি থাকতো, সেদিনকে বাবা বাজার থেকে জিলিপি নিয়ে আসতেন। কি না আমি ভালো খাই, 2টো প্যাকেটে জিলিপি আসতো, একটা বাড়ির সবার জন্য, আর একটা প্যাকেটে 2টো কিংবা 4টে সেটা আমার জন্য, যদি আমার কম পড়ে যায়। আচ্ছা, এই রকমভাবে আমি প্যাম্পার্ড হয়েছি। বাবা অফিস যাওয়ার সময় আমি যদি বাড়িতে থাকতাম, বাবার পাতে বাবাকে ডিমের ঝোল করে দেওয়া হোক, মাছের ঝোল করে দেওয়া হোক, যাই দেওয়া হতো এক পদেই খেয়ে বেরোতেন বাবা। আমার বাবা খুব স্বল্পহারী ছিলেন, কিন্তু খুব তরিজুত করে খেতে পছন্দ করতেন। তো ওই ভাত একটু আর ওই অর্ধেক ডিম অর্ধেক মাছ বাবা রেখে যেত, আমি ওই থালাতেই খাবো। মা হয়তো ওই থালা থেকে ভাতটা তুলে আমাকে একটা পরিষ্কার থালায় দেওয়ার চেষ্টা করতো, আমি এমন কান্নাকাটি করতাম, আমি বাবার থালাতেই খাবো, ওই থালাতেই খাবো। তো এটা পরের দিকে একটা অভ্যেস হয়ে গেল, এটা নিয়মও হয়ে গেল যে বাবা খেয়ে উঠে গেলে আমি থালাতে আমি আমার সকালের জলখাবার খেয়ে নিতাম। মানে সেটা অনেকটা বড় হয়েও কথা বলছি। তো এইগুলো না এখন মনে পড়লে খুব কঠিন হয় আমার পক্ষে চোখের জলটা আটকে রাখা। বাবা যতদিন বেঁচে ছিলেন, মানে আমি যখন যেতাম বাবাকে দেখতে, মানে মা বাবার কাছে যেতাম, তখন
আমি যে মিষ্টি ভালো খেতাম, বাবা মানে মৃত্যুর 2 মাস আগে পর্যন্ত বাড়িতে থেকে বেরিয়েছেন। আমরা 3 তলায় আমাদের ফ্ল্যাট, 3 তলা থেকে হেঁটে, তখন তো আগেকার দিনের ফ্ল্যাটে তো লিফট নেই, তো সেখান থেকে নেমে দোকানে গিয়ে মিষ্টি কিনে আনতেন আমার জন্য। আমি যে মিষ্টিগুলো ভালো খাই, আমি একটু ভাজা মিষ্টি ভালো খাই, একটু গজা ভালো খাই, এনে ফ্রিজে রেখে দিতেন। আর বাবা এসে বলতেন ওকে দাও ওকে দাও। মা বলতে কতগুলো একসাথে খাবে, বলতে দিয়ে দাও। যদি আমি পুরোটা না খেতে পারতাম, ওই বাবা বলতো টিফিন কৌটো করে ওকে দিয়ে দাও। মানে এই ব্যাপারটা হয়তো অনেকে পেয়েছেন, অনেকে পাননি। আমি আমার বাবার কাছ থেকে এটা পেয়েছি, কিন্তু মায়ের কাছ থেকে নাটা শুনেছি। আমাকে আমার মা না বলতে না বলেছেন, আমাকে আমার দাদু, আমার গ্র্যান্ডফাদার, আমার ঠাকুর দাদা, আমি দাদু ঠাকুমাকে খুব মানি জীবনে। আমার জীবনে বাবা মায়ের সঙ্গে সঙ্গে আর দুজনের অবদানও ভীষণ, সেটা হচ্ছে আমার দাদু এবং আমার ঠাকুমা, আমার গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদার, এদের দুজনের অবদানও মারাত্মক। মানে আমি আমার ঠাকুমার কাছে তো বড় হয়েছি, তো না বলেছেন। আমার ঠাম্মা স্ট্রেট বলে দিতেন, হয়তো ঠাম্মার সাথে বিকেলে বেরিয়েছি, হয়তো কোনো একটা ছোলা বাদাম দেখে খেতে ইচ্ছে করেছে, বায়না করেছি, ঠাম্মা বলতেন না এখন পাওয়া যাবে না। হয়তো 3 দিন পরে বেরিয়েছি আর চাইছি না, তখন ঠাম্মা হয়তো কিনে দিত, কিন্তু সেদিনকে দিল না। বা কোনো একটা হয়তো মানে জিনিস পছন্দ হয়েছে, বায়না করেছি, আমার এটা ছোটো কাকা দেখেছি 3 দিন বা 4 দিন পরে বা 7 দিন পরে বা 15 দিন পরে, যখন ভুলেও গেছে একটা পেন্সিল, আমার মনে আছে একটা পেন্সিল বক্স দেখেছিলাম পাশের বাড়ির একটি বান্ধবী, তার কাছে একটা পেন্সিল বক্স ছিল। আপনাদের হয়তো মনে আছে অনেকেরই যে 8-এর দশকের পেন্সিল বক্স এরকম করে খোলা যেত, ভেতরে পেন্সিলের শেপ, সেটা খুলের মধ্যে পেন্সিল রাখতে হতো। তো ওর কাছে আমাদের তো পেন্সিল বক্সটা এরকম টাইপের খোলা ছিল, বক্স মতো। তো সেটা দেখে আমার ওটা ছিল। তো ওরটা দেখার পরে আমি বললাম বাড়িতে এসে, ও না একটা এরকম পেন্সিলের মতো পেন্সিল বক্স কি সুন্দর ব্যবহার করছে, আমাকে এনে দেবে। আমার ছোটো কাকাকে বললাম, ছোটো কাকা বললো না এনে দেওয়া যাবে না, পরে দেওয়া যাবে। 15 দিন পরে আমি যখন মাথা থেকে বেরিয়েও গেছে, দেখলাম ছোটো কাকা, আমি ঘুমতে খুঁটে দেখলাম মাথার কাছে ওরকম একটা পেন্সিল বক্স রাখা আছে। তো এই রকম না বলতে শিখেছিলাম, যে চাহিদাটা তৈরিই হয়নি আর। নমস্কার, কে রয়েছেন? নমস্কার। শ্যামাশ্রীদি বলুন। হ্যাঁ, শুভ দ্বীপ্রহর। হ্যাঁ, আজকের অনুষ্ঠানটা তো খুবই ভালো। এই প্রসঙ্গে আর একটা কথা বলে রাখি, গত বুধবার 19 তারিখ তুমি যে প্রোগ্রামটা রেখেছিলে ছোটবেলার কবিতা, হ্যাঁ। তাতে আমরা সবাই মিলে এত আনন্দ পেয়েছি, মনে রাখার মতন স্মৃতি। হ্যাঁ। আর এটাই মনে হচ্ছে আমার, এই আমরা যতদিন ধরে দেখছি সব থেকে ভালো এপিসোড হয়েছিল এইটা। আচ্ছা, আচ্ছা। এই জন্য তোমাকে আমি না জানিয়ে পারলাম না। থ্যাংক ইউ। আজকেও ছোটবেলা না শুনেছেন কোনোদিনও ছোটবেলায়, নাকি না যা চেয়েছেন তাই পেয়েছেন? না, আমার মা বাবাদের করা এত শাসন ছিল, ওই জিনিসটা ছিল না, এবং আমিও সেটাই শিখে আমার ছেলে মেয়ের মধ্যে করেছি। আর আমাদের তো জয়েন্ট ফ্যামিলি, আর আমার এক পিসি, মানে 20-22 জনের রান্না হতো, 20-22-25 জনের প্রায় রান্না হতো দুবেলা। তা আর আমার পিসিরা ছিলেন 11 জন, মানে একটা ক্রিকেট টিম, 11 জন পিসি আমার ছিলেন। আর এক পিসি তার ছেলে মেয়ে নিয়ে আমাদের বাড়িতেই মানে থাকতেন আর কি, তার হাজবেন্ড তাকে দেখতো না। সেই হিসেবে আমরা ছোটবেলায় যা চেয়েছি তা পেয়েছি, এটা বলবো না খুবই। তবে হ্যাঁ, আবদার করলে সেটা আমাদের না চাইতেই এসে যেত। আর আবদারটা ছিল বাবা মার কাছে বা পিসি মাসি ঠাকুমা সবার কাছেই। তা সেই কারণে বলছি, ছেলে মেয়েকে কখনো যা বলবে, যখন যেটা বলবে সেটা করা উচিত নয়, তার প্রশ্রয় দেওয়া উচিত নয়। আমি শিখেছি বলেই আমার ছেলে মেয়েকে আজ বাইরে, কলকাতার বাইরে আমি সেইভাবেই মানুষ করেছি। কি খাওয়া দাওয়া বলো আর কি জিনিসপত্র বলো, যখন যেটা দরকার হয়েছে তখন তাদের করে দিয়েছি। কোথাও বেড়াতে গেছি যে তোমাদের ভাত খেয়ে রুটি খেয়ে যে যেতে হবে তা নয়, এখনো সেই প্রথাটা আমার চলছে। আর আমার বাড়িতে জানো তো, প্রত্যেক রোববার বিকেল বেলা রান্নার ছুটি। যবে থেকে আমি কলকাতা ছেড়েছি আজ পর্যন্ত আমার বাড়িতে রোববারে যা তোমরা যা খুশি খাও, বাড়িতে বানিয়েই খাও আর কিনেই খাও। তা আমার হচ্ছে এইটাই কথা, যে ছেলে মেয়েকে কখনো যে চাইবেই তাই দিতে হবে। একদম একদম, এটা ভীষণ গুরুত্বপূর্ণ। এটাই না, তাদের নায়ে অভ্যস্ত হতে হবে, যে না এটা চাইলে না পাওয়া যায় না, যা চাইবো তাই পাওয়া যাবে না।
আর সত্যি কথা বলতে যদি ঘটনাটা সত্যি হয়ে থাকে, যেটা মহারাষ্ট্রের ঘটনা যেটা আমরা দেখলাম, সেটা যদি সত্যি হয়ে থাকে, তাহলে আমার প্রশ্ন হচ্ছে একটা 18-19 বছরের বাচ্চার হাতে আইফোনটা কি সত্যি শোভা পায়? ওই একটা আধ খাওয়া আপেল না থাকলে কি সত্যি জাত চলে যায়? আমি নিজেও ওই আধ খাওয়া আপেল ব্যবহার করি না, আমার বাড়িতে অনেকেই করেন, কিন্তু আমার প্রয়োজন হয় না। আমার মনে হয় যে আমার মোবাইলের ক্ষেত্রে তো আমার ব্যক্তিগত যে ধারণা, একটু কাজ চালানোর মতোই হবে, মানে ওই হাই হ্যালো করলাম, নিজের মতো করে একটু ইউটিউব দেখলাম, ব্যাস ওইটুকু হতে পারলে তো আর কিছু আহামরির দরকার হয় না, আমার এটা মনে হয়, কারণ এটা তো কমিউনিকেশনের একটা মাধ্যম মাত্র। যাই হোক, আজকে স্মৃতির খোঁজেতে আমি ফোনটা একটু কমই পেলাম, কিন্তু আপনাদের ফোন পাওয়া উচিত ছিল আজকে, তার কারণ সচেতন অভিভাবক হিসেবে কিন্তু এই জিনিসটা আমাদের জানতে হবে যে বাচ্চাকে না বলতে হবে। বিশেষ করে এখনকার, মানে এখন যারা মা হচ্ছেন, বাবা হচ্ছেন, তারা তো আমাদের সন্তানের মতো। তারা হয়তো কেউ 90-এর জন্মেছেন, কেউ হয়তো 2000-এ জন্মেছেন, তারাই বাবা মা হয়েছেন। তো তারা তাদের সন্তানকে একটা সুস্থ সুন্দর ভবিষ্যৎ দিন। রিসেন্টলি আরেকটি ঘটনা যেটা আমাকে খুব নাড়া দিয়েছে, মায়ের সাথে ঝগড়া হয়েছে, মা সাথে মেয়ে কন্টিনিউয়াসলি যোগাযোগ রাখেনি, ভদ্রমহিলা স্কিজোফ্রেনিয়াতে ভুগছিলেন, এবং তার সঙ্গে তিনি তার সন্তানকে, মানে তার পুত্রকে এবং স্বামীকে হারিয়েছেন। 1.5 বছর পরে দেখা গেছে তার একটা কঙ্কাল বেরিয়েছে ঘর থেকে, মেয়ে যোগাযোগই করেনি। কেন এত অভিমান কিসের? আমার বাবা মা তো আমাদেরকে বড় করেছেন সন্তান যখন আমরা তাদের ছিলাম, আজকে নয় তারাই আমাদের সন্তান, তাদের খোঁজ খবরটা একটু আমরা কি নিতে পারি না? প্রশ্ন রইল আপনাদের কাছে। ভালো থাকবেন সকলে, আবার দেখা হবে, নমস্কার।